উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক এবং আপনাদের সবার প্রিয় এবং আমাদের প্রাক্তন স্পিকার মহোদয় শ্রী ধীরেপতি মোহন দাস। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রদেশ বিজেপির সদর আরবান ডিস্ট্রিক্টের মাননীয় জেলা সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া এবং আমাদের প্রদেশ বিজেপির যিনি সম্পাদিকা শ্রীমতী মৌসুমী দাস মহোদয়া এবং আজকে যার প্রতাপগড় মণ্ডলের যার উদ্যোগে এই আজকের এই সভা এবং সভাপতি এই মণ্ডলের সভাপতি শ্রী চিত্তরঞ্জন দেব মহোদয় এবং আমার সামনে এখানে যারা জনপ্রতিনিধিরা আছেন বিভিন্ন স্তরে এবং যারা বিশিষ্ট জনেরা আছেন, মা ও বোনেরা আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে এখানে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন আমাদের কথা শোনার জন্য, এর জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের কাছে একটা লক্ষ্যমাত্রা রেখেছেন। উনি বলেছেন যে লোকসভায় আমাদের 370টা আসন পেতে হবে বা ভারতীয় জনতা পার্টি, আর আমাদের যে অ্যালাইড পার্টনার আছে ইন্ডিয়ার, তাদেরকে নিয়ে আমাদের 400-র উপরে আসন এবার পেতে হবে এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে আজকে সারা ভারতবর্ষে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ যারা আমার সহযোগী দল আছে, আমরা সবাই এই নির্বাচনীতে উত্তীর্ণ হয়েছি। আমাদের ত্রিপুরাতে পশ্চিম আসন একটা আর পূর্ব আসন একটা। পশ্চিম আসনের একটু আগে আমার বক্তব্যের প্রারম্ভে আমি বলেছি যে আমাদের পশ্চিম আসনে দাঁড়িয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের বর্তমানে উনি আমাদের রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব, এবং পূর্ব আসনে দাঁড়িয়েছেন কে, আমাদের রাজ পরিবারের মহারানী কৃতি সিং দেববর্মন মহোদয়া। দু জায়গায় আমরা 27-28 যথাক্রমে আমরা যখন নমিনেশন সাবমিট করি, আপনারা বেশিরভাগ লোক সেদিন আপনারাও ছিলেন, আপনারা দেখেছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে যখন আমরা সেই নমিনেশন সাবমিট করি, উপচে পড়া ভিড়, এবং সেই ভিড় দেখে আমাদের যারা মুখ্যমন্ত্রী হরিয়ানার থেকে এসেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিয়ানার থেকে এসেছিলেন, আরো অনেক এমপি এবং লিডাররা বহু জায়গার থেকে এসেছিলেন, তারা বলছেন যে ওই যেদিন আমরা নমিনেশন সাবমিট করি বলে যে 4ই জুন যে রেজাল্ট বেরোবে তার রেজাল্ট কিন্তু আজকেই বোঝা যাচ্ছে যে 2টো সিটে আপনারা জিতবেন। তো এইরকম অবস্থার মধ্যে সমস্ত মানুষ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপরে পূর্ণ আস্থা রেখেছেন। আজকেও একটু আগে আমাদের 7 রামনগর বিধানসভা, সেখানে উপনির্বাচন হচ্ছে, সেখানেও উপচে পড়া ভিড়। সেখানেও আমরা জানেন যে জায়গাটা আমাদের আজকে মিটিং হয়েছে, সেখানেও যারা মাইনরিটি সম্প্রদায়ের যারা মা বোনেরা সেখানে মিটিংয়ে উপচে পড়া ভিড় ছিল। যেখানে যাচ্ছি আমরা সেখানে আমরা দেখছি সবকা সাথ সবকা বিকাশ এবং বিশ্বাসের যে একটা স্লোগান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটা এখন মানুষে বুঝতে পারছেন যে মোদি ছাড়া, মোদিজি যে গ্যারান্টির কথা বলছেন এবং গ্যারান্টি যেটা দিচ্ছেন, এতে মানুষ বুঝে গেছে মোদি ছাড়া এই দেশকে কেউ বাঁচাতে পারবে না। আপনারা জানেন 2014-র আগে কি অবস্থা ছিল, ভারত টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থায় ছিল, আমরা সবাই জানি। আমাদের সোলজারদের, আমাদের বিএসএফ, আমাদের আর্মির যারা সোলজার ছিল তাদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে রাখত। আর তৎকালীন যে সেন্ট্রালের মিনিস্টাররা ছিলেন, আমাদের প্রধানমন্ত্রী তখন ছিলেন, তারা রাও শব্দ করত না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে প্রধানমন্ত্রী হিসাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন বসলেন, কি করলেন, যখন সার্জিক্যাল স্ট্রাইক এবং আমাদের এয়ার স্ট্রাইক করার পরে তখন বুঝতে পারলো এই ভারত আর সেই ভারত নয়। ডোকালামের ঘটনা আপনারা সবাই জানেন। আমাদের চাইনা 1000 বর্গ কিলোমিটার
ওদের কবজায় রেখেছে। এখন কিন্তু আর মানে চোখ তুলে তাকাবার আর অবকাশ নেই। এখন বুঝে গেছে ভারত আর এখন সেই ভারত নয়। আজকে সুরক্ষার কথা যদি বলেন, আমাদের প্রধানমন্ত্রীজি যেভাবে দেশকে সুরক্ষিত রেখেছেন অর্থনৈতিক এবং সামাজিকভাবে, এখানে আমাদের সভাপতিজি বলার চেষ্টা করেছেন যেসব স্কিম সাধারণ মানুষের জন্য করেছেন, সবকিছু মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এক উচ্চ মার্গে, যেটাকে বিশ্বগুরুর স্থান, সেটা উনি এখন নিয়ে এসেছেন। আমরা G20-র কথা যদি বলি, ত্রিপুরাতেও G20-র এখানে S20 হয়েছে। সমস্ত ভারতবর্ষের মধ্যে G20-র বিভিন্ন দেশের থেকে মানুষ এখানে এসছে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যে এখন যে উনাকে যে সম্মানের সাথে সমস্ত পৃথিবী এখন দেখে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। বন্ধুগণ, 370 ধারা কেন টার্গেট রেখেছেন? আমরা এই 370 এই যে আর্টিকেল, সেটাকে অবলব্ধির জন্য আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি বলিদান হয়েছে। উনি বলেছেন এক দেশে দুই প্রধান, দুই বিধান, দুই নিশান কোন অবস্থায় থাকতে পারবে না। তার জন্য উনি বলিদান হয়েছেন। আর সেটাকে সম্মান দেওয়ার জন্য 370 দ্বারা, যেটাকে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সেটা উপলব্ধি হয়েছে, সেই কারণে 370-কে সম্মান জানানোর জন্য এই টার্গেট ভারতীয় জনতা পার্টি 370 দিয়েছে। এখন ত্রিপুরার বহু জায়গায় আমরা যাচ্ছি, মানুষ দলে দলে বিভিন্ন দল থেকে আসছে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে আসার জন্য। মানুষ বুঝতে পেরেছে যদি ডেভেলপমেন্টের প্রশ্ন দাঁড়ায়, সেখানে একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার, তারাই করতে পারবে। আজকে আপনারা জানেন, আপনারা এখানে 700 টাকার যে বিভিন্ন 33 রকমের যে ভাতা দেওয়া হতো, সেখানে আমরা সেই জায়গার মধ্যে 700 টাকা থেকে আমরা 1000 করেছি ভারতীয় জনতা পার্টি আসার পর। 700 টাকার থেকে এখন এক লাফে আমরা 2000 টাকা করেছি। আমি বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা আমার সাথে যখন কথা বলে, আমাকে জিজ্ঞেস করে যে আপনারা এই 2000 টাকা ভাতা কি করে দিচ্ছেন, ওনারা আশ্চর্য হয়ে যান। কাজে আমরা এই কাজটা আমরা করছি কারণ আমরা জানি আমাদের ত্রিপুরার মানুষের যেভাবে 35 বছর ধরে এই কমিউনিস্টরা এখানে রাজত্ব করেছে, গরিবের সরকার বলতো, তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা সাহস করে সেই কাজটা আমরা করেছি। বন্ধুগণ, আপনারা এর মধ্যে দেখেছেন SHG গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ, আমাদের মা বোনেরা এখানে উপস্থিত আছেন। একদম সাকসেসফুল আমরা এই SHG গ্রুপে 2017-এর আগে মাত্র 4000 এই গ্রুপ ছিল। সেই জায়গায় আজকে আমাদের প্রায় 56,000-এর উপরে এই গ্রুপ হয়েছে। এতে করে 500 মহিলারা তার সাথে যুক্ত হয়েছে, তাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। কাজ করছে মহিলাদের যাতে আরো বেশি আত্মসম্মান বাড়ে, অর্থনৈতিক অবস্থা বাড়ে, তার জন্য আমরা বিভিন্ন স্টল, গভর্নমেন্টের যে স্টলগুলো আছে, সেই স্টলগুলো মহিলাদের 50% যাতে তাদের জন্য রিজার্ভ করা যায় সেই ব্যবস্থা আমরা করেছি। কিছুদিন আগে এবারের বাজেটে আপনারা দেখেছেন যে পিঙ্ক টয়লেটের কথা আমরা বলছি। পিঙ্ক টয়লেট দূর থেকে রাস্তাঘাটে অনেক সময় টয়লেট সরকার বা আমাদের AMC-র পক্ষ থেকে বা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে অনেকগুলো টয়লেট করা হয়, সেগুলোর মধ্যে পুরুষ এবং মহিলারা সবাই যায়। তাদের আত্মসম্মান বজায় থাকার জন্য আমরা পিঙ্ক টয়লেট করেছি, যাতে দূর থেকে দেখে যারা বাচ্চা বা মহিলারা আছেন সেই টয়লেট ব্যবহার করতে পারে। এটাও আমরা করেছি যে যারা আমাদের মেয়েরা আছে, যারা কলেজে পড়ছে, তাদের কোনো রকম বেতন যাতে না দেওয়া হয় সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা সারা ত্রিপুরার মধ্যে আমরা প্রায় 8টা ডিস্ট্রিক্ট আছে, 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 9টা জায়গায় আমরা পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মহিলা থানা করেছি। আমরা 24x7 মহিলা সহায়তা, যেখানে যতগুলো থানা আছে মহিলা সহায়তা কেন্দ্র আমরা স্থাপন করেছি। শুধু তাই নয়, আমরা মহিলাদের জন্য যারা যখন স্টাম্প ডিউটি দিতে হয়, জমি কিনতে হয়, তখন যাতে মহিলাদের যদি স্টাম্প তাদের নামে করা হয় 1% কম দেওয়া হবে। তো ন্যাচারালি সাধারণত কি হয়, আমার মেয়ে বা আমার ওয়াইফ বা আমার যদি বৌদি বা কারোর নামে আমাদের করতে হয়, সেই টাকাটা আমরা বাঁচানোর জন্য মহিলাদের নামে করি। তাতে করে একদিকে ওনাদেরকে আমরা সশক্তিকরণের পথে আমরা চলছি।
বন্ধুগণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি পার্লামেন্ট এবং অ্যাসেম্বলিতে 33% যাতে রিজার্ভেশন থাকে তার জন্য আইন পাশ করেছেন। এক একটা মোদিজি বারবার বলছেন যে আমি এই দেশের আমি একজন কি বলছেন উনি, मैं चौकीदार हूं অর্থাৎ কি উনি যে কথাটা বলছেন যে আমি চৌকিদার, मैं खुद भी नहीं खाऊंगा दूसरे को भी नहीं खाने दूंगा, এইরকম একটা মানসিকতার যে আমাদের যার মার্গদর্শনে আমরা তুলছি, আমাদের ত্রিপুরা সরকারও সেই দিশায় আমরা তুলছি। আমরা দেখেছি প্রধানমন্ত্রীজি কি বলছেন, মেরে মাটি মেরা দেশ, এই যে কথা আগে তো কোনো প্রধানমন্ত্রীকে আমরা শুনিনি। যে মাটির উপর দিয়ে আজকে আমরা হেঁটে আসছি সেই মাটিকে সম্মান জানানোর জন্য পৃথিবীর কোথাও এই দেশকে মাদারল্যান্ড বলা হয় না একমাত্র ভারতবর্ষ ছাড়া। সেই মাদারল্যান্ডে উনি বললেন মেরে মাটি মেরা দেশ, অর্থাৎ সমস্ত জায়গার থেকে আমাদের মাটি নিয়ে সমস্ত ডিসি হোক, জিপি হোক, আমাদের মিউনিসিপ্যালিটি হোক, নগর পঞ্চায়েত হোক, এএমসি হোক, আমাদের 48টা ব্লক আছে, সব জায়গার থেকে মাটি নিয়ে আমরা কর্তব্য পথে আমরা দিল্লিতে পাঠিয়েছি। সারা ভারতবর্ষের থেকে সেই মাটিকে নিয়ে সেখানে আমাদের যে অমৃত বাটিকা সেখানে নির্মাণ হয়েছে। প্রতিটা স্টেটও আমরা সেই কাজটা করেছে। ত্রিপুরাতেও আমরা সেক্রেটারিয়েটের সামনে সেই অমৃত বাটিকা আমরা তৈরি করেছি। শুধু তাই নয়, উনি বলেছেন সেই জায়গার মধ্যে 75 যে বছর হয়েছে 75টা আমাদের যেমন বিভিন্ন প্রদেশের যে গাছগুলো আছে সেই গাছগাছরা লাগানোর জন্য আমরা সেটাও আমরা করেছি। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি। উনি কি বলেছেন যে হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা। আমরা এর আগেও কিন্তু আমরা ন্যাশনাল ফ্ল্যাগ আমরা উড়িয়েছি, উত্তোলন করেছি, কিন্তু উনি কি বললেন যে সবাইকে নিজের পয়সা দিয়ে কিনতে হবে এবং প্রতিটা ঘরে এই ঝান্ডা উঠতে হবে। এবং এই যে আমরা এই কাজটা আমরা করলাম, গত বছরও করেছি, এই বছর আমরা করেছি। এতে করে আমরা কি প্রমাণ করতে চাইছি বা প্রধানমন্ত্রীজি কি আমাদের বলছেন যে এতে করে যারা আমাদের দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন, দেশকে স্বাধীন করার কাজে এসেছেন, তাদেরকে সম্মান জানানো। প্রধানমন্ত্রীজি বলেছেন 75 সীমান্ত গ্রাম বীরকা নাম। অদ্ভুত যে উনার যে দর্শন, আমরা বিভিন্ন জায়গায় আমরা গ্রামে গ্রামে গেছি, 75 জায়গার মধ্যে ত্রিপুরাতেও আমরা বিভিন্ন গ্রামে গিয়ে যেখানে যারা দেশের জন্য তারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের নাম বের করে আমরা খোদাই করে ফলকের মধ্যে উনাদের নাম আমরা রেখেছি। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি, দেশকে আগে ভালোবাসতে হবে। এতদিন ধরে আমরা যে পার্টি আমরা দেখেছি তারা কি, তারা আগে নিজেদের দেখতো, তারপরে পার্টি, তারপরে দেশ। আর ভারতীয় জনতা পার্টি কি বলছে, প্রথমে দেশ, তারপরে হচ্ছে পার্টি, এরপর নিজে। এ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এমন একাত্ম মানববাদের কথা বলে যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। আর কমিউনিস্টরা এতদিন কি করেছে, ডিভাইড অ্যান্ড পলিসি, নিজেদের মধ্যে ডিভাইড করো, জাতিদের সাথে জনজাতিদের সাথে জাতিদের ডিভিশন করো, বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের যারা আছে তাদেরকে ডিভাইড করো, এর মধ্যে ঘোলা জলে মাছ ধরার এতদিন আমরা চেষ্টা করেছি। বন্ধুগণ, আমরা দেখেছি আপনাদের আমাদের রাজীব বাবু বলার চেষ্টা করেছেন যে অত্র এলাকার মধ্যে অস্ত্রের ঝংকার আমরা সবসময় শুনতাম যে আড়ালিয়াতে আরিভাবে ভয়ঙ্কর জায়গা, প্রতাপগড়ে সাংঘাতিক অবস্থা, কিন্তু এখন তো সেটা দেখা যায় না। আমাদের ভারতীয় জনতা পার্টির যখন এই সরকার 2018-তে এখানে প্রতিষ্ঠিত হলো, আমরা বারবার বলছি কোন জায়গার মধ্যে অস্ত্রের ঝংকার দেখিয়ে আমাদের ভয় দেখানোর, এই সরকারকে ভয় দেখানো যাবে না। আমরা তার জন্য যা দরকার সেই কাজটা আমরা করব। কারণ আমাদের প্রাইম যে আমাদের যে এইমস এন্ড অবজেক্টিভ সেটা হচ্ছে এখানে শান্তি প্রতিষ্ঠিত করা। আমরা আগে দেখতাম 2018-এর আগে চারিদিকে সারা ভারত, সারা ত্রিপুরার চারিদিকে আমি বিভিন্ন জায়গায় আমি যখন যাই, যখন মঞ্চে বক্তব্য রাখি, প্রথমেই বললেন যে স্যার এখানে আগে যারা শহীদ হয়েছেন তাদেরকে একটু মাল্যদান করুন। বিভিন্ন জায়গায়, একমাত্র আমি শুধু সাউথ ডিস্ট্রিক্টে আমি গিয়েছিলাম, সেখানে প্রায় 70 জনের মতো, 70 জনের উপরে আমি যদি ভুল না বলে থাকি সেখানে শহীদ হয়েছে। তাদের নাম আমি যখন পড়ছিলাম মাঝখানে আমার বন্ধ করতে হলো, এত নাম পড়া যায় না। সমস্ত ত্রিপুরার মধ্যে আমাদের চানমোহন ত্রিপুরার থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় যেভাবে ওরা এই খুন সন্ত্রাসের রাজনীতি করেছে, আজকে সেই জায়গার মধ্যে আমরা শান্তি প্রতিষ্ঠিত করেছি। বন্ধুগণ, যে কোনো জায়গার কোনো প্রদেশে হোক, যে কোনো আমাদের দেশই হোক, শান্তি যদি প্রতিষ্ঠিত না হয় সেখানে কোনোদিন উন্নয়ন সম্ভব হয় না।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি আপনারা জানেন কিছুদিন আগে উনি বিকশিত ভারত সংকল্প যাত্রা একটা ভ্যান এখানে পাঠিয়েছিল, 16টার মতো ভ্যান পাঠিয়েছেন, এলসিডির ভ্যান। এবং সেখানে কি বলছেন যে এতগুলো স্কিম মাননীয় প্রধানমন্ত্রী জি করেছেন, তারপরেও বহু জায়গার মধ্যে আমাদের মা ও বোনেরা, ভাইয়েরা, ছেলেরা তারা অনেকে বুঝতে পারে না যে কি করে এই যে স্কিমগুলো করেছে, এই যে যোজনা বানিয়েছে সেগুলো কি করে সুবিধা পাবে। উনি বলেছেন যে প্রতিটা ঘরে যেতে হবে, যে মানুষকে বুঝাতে হবে কিভাবে স্কিমগুলোর তার লাভ নেওয়া যায়, সেই ব্যবস্থা করেছেন। আমরা ত্রিপুরা সরকারও উনার জন্মদিনে 2022-এ আমাদের 17ই সেপ্টেম্বর আমরা বলেছি যে প্রতি ঘরে সুশাসন, অর্থাৎ এই একই ধারায় যেসব স্কিমগুলো আমরা করেছি সেই স্কিমগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সেই কাজটা আমরা করেছি। এবার বিকশিত ভারত সংকল্প যাত্রা যখন মাননীয় প্রধানমন্ত্রীজি করেন, একসাথে আবার দ্বিতীয়বারের জন্য প্রতি ঘরে সুশাসন, সেই কাজটা আমরা করেছি। বন্ধুগণ, আমরা জানি যে জনপ্রতিনিধি হওয়ার পর অনেক সময় বিভিন্ন পদে থাকার কারণে আমরা জনসাধারণ থেকে অনেকটা দূরে যাওয়ার প্রবণতা থাকে। মাননীয় প্রধানমন্ত্রীজি মন কি বাত অনুষ্ঠান সারা পৃথিবীর মধ্যে বলছে যে এইভাবে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রতি শেষ যে মাসের যে শেষ রোববার সেদিনে উনি মন কি বাতের অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সাথে কথা বলেন। অর্থাৎ এই যে সম্পর্ক স্থাপন, সেই দিশায় আমরাও চেষ্টা করি মানুষের থেকে যেন আমরা দূরে না যাই। আমি একটা আমাদের সরকার একটা আমার সরকার করে একটা আমরা ওয়েব পোর্টাল আমরা তৈরি করেছিলাম। এই ওয়েব পোর্টালের অর্থ কি, আমার সরকার, অর্থাৎ কোনো রাস্তায় কোনো যদি রাস্তা খারাপ থাকে, কোনো জায়গায় ড্রেনের উপরে যদি কোনো জায়গায় নোংরা আটকে থাকে, কোনো জায়গার মধ্যে বিজলি খারাপ আছে, ফটো তুলে সেটাকে আপলোড করা 3 দিনের মধ্যে, যেটা জিপি লেভেলে, বিসি লেভেলে, সেটা যদি সেই আমাদের যারা আধিকারিকরা আছেন, জনপ্রতিনিধিরা আছেন, তারা যদি সেই কাজটা সমস্যা সমাধান না করেন, তাহলে দ্বিতীয় পর্যায়ে এসডিএম লেভেলে আসবে। এসডিএম লেভেলে যদি সমাধান না হয় ডিএম লেভেলে আসবে। ডিএম লেভেলে না হলে সেটা চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টারের গোচরে আসবে। অর্থাৎ সময়ের কাজ সময়ে যাতে হয় সেই ব্যবস্থা আমরা করছি। আমরা বারবার, আপনারা জানেন যে আগে দেখতাম খালি জিন্দাবাদ জিন্দাবাদ, দিতে হবে দিতে হবে, এ করতে হবে, এগুলি তো আমরা শুনতাম। কিন্তু আমরা এবার কর্মচারীদের জন্য আমাদের 3% ডিএ, প্রথম আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার যখন আসলো 3% দিয়েছে। এবার তো ওদের কোন রকম রাস্তায় সে 3টার সময় অফিস ছেড়ে জিন্দাবাদ জিন্দাবাদ, ওরাই বলতো যে জিন্দাবাদ করো, তারপর 1% 2% দিত। সেই জায়গায় আমরা টোটাল 22 মাসে আমরা 22টা আমরা ডিএ দিয়েছি, 22%, অর্থাৎ 25% ডিএ আমরা সরকারি কর্মচারীদের দিয়েছি। সমস্ত জায়গায় আমাদের রাজীববাবু বলার চেষ্টা করেছেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সারা পৃথিবীর মধ্যে সবাই ভাবছে যে এত বড় একটা জন আরোগ্য যোজনা কিভাবে প্রধানমন্ত্রীজি নিল সাকসেসফুল। এবং তাতে করে আমাদের ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল 13 থেকে 14 লক্ষ, প্রায় 100% সেই কার্ড আমরা বিতরণ করেছি। কিন্তু তার যে ক্রাইটেরিয়া, বাকি লোক তো প্রায় 4.15 যারা হাউস হোল্ড আছে তারা সেই ক্রাইটেরিয়ার মধ্যে আসে না। তার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বললাম, উনার সাথে কথা বলে আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করলাম। সে একই ধাঁচে খালি কার্ডের চেহারাটা পাল্টাবে, কিন্তু বাকি সব সুযোগ সুবিধা 5 লক্ষ টাকা করে পাবে। এমপ্যানেল যতগুলো হসপিটাল আছে সেখানে যাবে। আমাদের এখানে অলরেডি 2টো মেডিকেল কলেজ আছে, আরেকটা মেডিকেল কলেজ এর মধ্যে শুরু হবে। আইনটা মানলে আমরা নিশ্চয়ই করব। এখানে ডেন্টাল কলেজ হয়ে গেছে, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, এখানে নার্সিং কলেজ হয়ে গেছে। আমরা চাইছি এখানে একটা মেডিকেল হাব আগামী দিনে, হোমিওপ্যাথিক যাতে মেডিকেল কলেজ হয়, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হয়, সেই দিশায় আমরা কাজ করছি। সুপার স্পেশালিটি এখানে অলরেডি শুরু হয়ে গেছে। মানুষ কোথায় কোথায় আগে বাইরে যেত, এখন এখানেই সে ট্রিটমেন্ট সুবিধা পাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে পেপারের মধ্যে প্রায়ই বেরোয় যে আমাদের এখানে কত বড় বড় সার্জারি হচ্ছে, বড় বড় চিকিৎসা ক্ষেত্রে এখন ভালো নাম করছে আমাদের ডাক্তারবাবুদের দ্বারা। তো সব জায়গায় আমরা চাইছি যে স্বাস্থ্য ব্যবস্থা এখানে উন্নত হোক। আপনারা দেখেছেন ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যাতে স্ট্রেংথেনিং হয় তার ব্যবস্থা আমরা করছি। আমরা সাউথে শান্তির বাজারে ট্রমা সেন্টার করেছি, উদয়পুরে ট্রমা সেন্টার করেছি, আগরতলা আগেই ছিল, এর মধ্যে আমরা আমবাসা করেছি, ধর্মনগরে এর মধ্যেই আমাদের ট্রমা সেন্টার হবে। তো সেইভাবে আমাদের স্বাস্থ্যই হোক, আজকে স্পোর্টস ডিপার্টমেন্টে হোক, আবার এগ্রিকালচারে হোক, সব দিকেই আমরা তার ডেভেলপমেন্ট ছাড়া আমরা কোনো কাজ করছি না।
বন্ধুগণ, একটা অশুভ জোট আমরা কিছুদিন আগে আমরা দেখলাম, আমাদের 23-এ যখন নির্বাচন হলো বিধানসভার, তখনও সেই অশুভ জোট আমরা দেখলাম। কিন্তু তখন কি বলতো, কংগ্রেস অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস এই দুটো মিলে এদের এই ইলেকশন লড়েছিল। কিন্তু এইবার কি বলছে, লজ্জা পায় ওনারা বলতে। এখানে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, ওনারা কোন মুখে উপরে যখন যাবে, কি মুখ নিয়ে যাবেন? যাদের হাতে এখনো রক্ত লেগে আছে তাদের সাথে হাত এখনো সে হাত মিলিয়েছে। এখন বন্ধুগণ, আমি প্রায়শই বলি, এখন তো অদ্ভুত একটা আমরা ছবি দেখতে পাই। এখন সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরো, আর কংগ্রেসের অফিস থেকে এখন সিপিএম এর ফ্ল্যাগ বেরো। অদ্ভুত এক দৃশ্য এখন দেখছি আমরা। বন্ধুগণ, এই অশুভ জোট এখন বলছে আমরা এই জোট না, এখন কি বলছে, ইন্ডিয়া জোট। ইন্ডিয়ার এত চলে গেছে, অ্যালায়েন্স নেই, আর বাকি একজন তো জেলের ভিতর চলে গেছে। আস্তে আস্তে করে সেটা আয়ে চলে আসবে, মানে আমি থাকবে আর কেউ থাকবে না, এই অবস্থা দাঁড়াচ্ছে। বন্ধুগণ, মানুষ বুঝতে পারছে, কমিউনিস্টদের দেখে ফেলেছে 35 বছর কি উচ্ছৃঙ্খল ভাবে, কিভাবে নৈরাজ্য রাজ্য এখানে ওরা স্থাপন করেছিল। এর মধ্যে মানুষ বুঝতে একবার সুযোগ দিয়েছিল কংগ্রেসকে, কিন্তু জুট আমলে আমরা কি দেখলাম, কার্বন কপি, সেই জুট আমলের কার্বন কপি বরং আরেকটু বেশি মানুষ। তারপর তাদেরকে আবার, কিন্তু তখন আর কোনো উপায় ছিল না, আবার কমিউনিস্ট আসলো। কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি এখানে প্রতিষ্ঠিত হলো, মানুষ বুঝতে পেরেছে এ শাসনের আইন, এখানে শাসন আইনের রাজ্য হবে, এখানে শাসনের রাজ্য হবে। সেই দিশায় এখন আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি দেশকে যেভাবে কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, G20-তে তা প্রমাণিত। বন্ধুগণ, আগামী দিন আমরা বিশ্বগুরুর স্থান আমরা অচিরে আমরা পাবো। 5 ট্রিলিয়ন অর্থ ব্যবস্থা চলে এসছে, 3য় স্থানে আমরা চলে যাওয়ার চিন্তা ভাবনা করছে। একদিকে আমাদের সুরক্ষার দিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, অর্থনৈতিক দিক দিয়ে কাজ করছেন, ডেভেলপমেন্টের কাজ করছেন, খেলাধুলাতে আগে অলিম্পিকে আমাদের মেডেলই পেতাম না, এশিয়ানে আমরা কোন রকম মেডেল পেতাম না, চারিদিকে এখন আমাদের উন্নয়নে উন্নয়ন। বন্ধুগণ, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমি করব, যে আমাদের যে 19শে সেপ্টেম্বর 19শে এপ্রিল আমাদের যে এখানে ইলেকশন হচ্ছে নির্বাচনী, সেখানে লোকসভা আসনে আমাদের যিনি দাঁড়িয়েছেন বিপ্লব কুমার দেবজিকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন, আমি এই আশা রেখে